নমস্কার। জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একবার ভাবুন বন্ধুরা, 7,50,000 কোটি টাকা, এই সংখ্যাটা লিখতে গেলে কতগুলো শূন্য লাগে জানেন? 15টা শূন্য। এই পরিমাণ টাকা যদি 1000 টাকার নোটে গুনতে বসেন, তাহলে আপনার হয়তো সারা জীবন কেটে যাবে, আপনার ছেলে মেয়ের জীবনও হয়তো কেটে যাবে, তারপরেও গোনা কিন্তু শেষ হবে না। এইটাই হলো পশ্চিমবঙ্গের বর্তমান ঋণ। আর এই ঋণের বোঝা ঘাড়ে নিয়েই শুভেন্দু অধিকারী এখন নবান্নে বসে আছেন। ক্ষমতায় এসে তিনি বলে দিয়েছেন, বিগত সরকারের কোনো সামাজিক প্রকল্প কিন্তু বন্ধ হবে না, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী সবকিছুই কিন্তু থাকবে। কিন্তু টাকা আসবে বন্ধুরা কোথা থেকে, সেটা কি একবারও ভেবেছেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ আগরওয়াল বললেন, আমরা পথ বের করব, কিন্তু সেই পথটা বা ঠিক কি, এটাই আজকে আমরা বিস্তারিত কিন্তু খুঁজে দেখব এবং আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, সবার প্রথমে আসি এই ঋণের ইতিহাস নিয়ে, অর্থাৎ ধীরে ধীরে এই ঋণ এত পাহাড় সমান কিভাবে হলো। প্রথমে একটু ইতিহাস আমরা ঘাঁটি, কারণ এই ঋণের পাহাড় কিন্তু একদিনে তৈরি হয়নি। 1947 সাল থেকে শুরু করুন, স্বাধীনতার পর থেকে 2011 সাল পর্যন্ত এই 64 বছরে পশ্চিমবঙ্গের মোট সঞ্চিত ঋণ ছিল প্রায় 1,92,919 কোটি টাকা। এই সময়কালে বামফ্রন্ট টানা 34 বছর শাসন করেছে। ডক্টর বিধানচন্দ্র রায়ের আমল থেকে শুরু করে প্রফুল্লচন্দ্র সেন, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, সকলের মিলিত শাসনকালে মোট ঋণ দাঁড়িয়েছিল এই পরিমাণে। কিন্তু এরপর ঠিক কি হলো না, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন। বামফ্রন্টের 34 বছরের শাসনের অবসান হলো, নতুন সরকার প্রতিষ্ঠিত হলো, নতুন প্রতিশ্রুতি তৈরি হলো, নতুন স্বপ্ন এলো। কিন্তু ঋণের হিসাবটা ঠিক কি হলো? বন্ধুরা, মাত্র 15 বছরে সেই ঋণের পরিমাণ ছাড়িয়ে গেল 7.5 লক্ষ কোটি টাকা। মানে যেটা 64 বছরে হয়েছিল 1,92,000 কোটি টাকা, সেটা 15 বছরে পৌঁছে গেল প্রায় 7.5 লক্ষ কোটিতে, প্রায় 4 গুণ। তার মানে বন্ধুরা, শুধু তৃণমূলের আমলেই রাজ্য বাজার থেকে ঋণ নিয়েছে প্রায় 5.5 লক্ষ কোটি টাকারও বেশি। এই সংখ্যাটা নিয়ে রাজনীতি হচ্ছে। বিজেপি বলছে তৃণমূল ঋণের পাহাড় তৈরি করে দিয়ে গেছে, তৃণমূল বলছে কল্যাণমূলক প্রকল্পের জন্য টাকা লাগে, ঋণ তো নিতেই হয়। আর বামরা বলছে এই ঋণ কিউমুলেটিভ, মানে আগের সরকারের মিলিত ফল। তিনটে দলের তিনটে যুক্তি, কিন্তু সত্যিটা কোথায়? সত্যিটা হলো পশ্চিমবঙ্গে ঋণ যেভাবে বাড়ছে সেটা নিয়ে ভারতের রিজার্ভ ব্যাংকও কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি তাদের রিপোর্টে জানিয়েছে, রাজ্যের জিডিপির তুলনায় ঋণের হার অনুমোদিত সীমার অনেকটাই উপরে কিন্তু চলে গেছে। মানে বন্ধুরা, রাজ্য যা আয় করে তার তুলনায় যা ধার নেয় সেই অনুপাতটা কিন্তু একটা বিপজ্জনক জায়গায়। আর 2026-27 অর্থবর্ষের শেষে এই ঋণের পরিমাণ মোট 8 লক্ষ কোটি টাকাও ছাড়িয়ে যাবে বলে অনুমান। এই সংখ্যাগুলো একটু মাথায় রাখুন, কারণ পরের দিকে কিন্তু এই সংখ্যাগুলো আবার প্রাসঙ্গিক হবে। এবার আসি বন্ধুরা আসল প্রশ্নে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নের প্রথম ক্যাবিনেট বৈঠকেই জানিয়ে দিলেন, পুরনো কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। তার মানে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী সবকিছুই কিন্তু সমানভাবে থাকবে। কিন্তু এই প্রকল্পগুলো চালাতে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা লাগে, আর রাজ্যের কাঁধে ইতিমধ্যে গড়ে প্রায় 7 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। তাহলে বন্ধুরা, টাকাটা কোথা থেকে আসবে? এই প্রশ্নটা কিন্তু সবার মনেই আসা উচিত। ঠিক এই প্রশ্নটাই সরাসরি রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে করা হলো। তিনি একজন আইএএস অফিসার, নতুন সরকারের বিশ্বস্ত প্রশাসক। তিনি জানালেন, রাজস্ব আয় বাড়ানো হবে, খরচ কিছুটা কমানো হবে, অর্থ দপ্তরের সচিব সহ সকলের সাথে বৈঠক হবে, কাগজপত্র দেখা হবে এবং একটা পথ বার করা হবে। তার কথায়, জনগণের জন্য আমাদের এখন কাজ করতে হবে, আমরাই করব। এই বক্তব্যটা শুনলে মনে একটা প্রশ্ন জাগাই কিন্তু স্বাভাবিক। কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই, শুধু পথ বের করব এইটা বলে দেওয়াটাই কি যথেষ্ট? কিন্তু একটু গভীরে ভাবলে মুখ্য সচিবের বক্তব্যের মধ্যে কিন্তু কিছু সূত্র আছে। তিনি বললেন, 50 বছর পর এমন সরকার এসেছে যেখানে কেন্দ্র ও রাজ্যের একই দল, ডবল ইঞ্জিন সরকার, এবং স্বাধীনতার পর প্রথমবার বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। বন্ধুরা, এই কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে আসল চাবিকাঠি।
এবং সেটাই এখন বিস্তারিত আলোচনা করা দরকার। ডবল ইঞ্জিন সরকার মানেটা কি আসলে? ডবল ইঞ্জিন শব্দটা বিজেপির একটা রাজনৈতিক স্লোগান, কিন্তু এর পেছনে কিছু বাস্তব অর্থনৈতিক যুক্তিও আছে। কেন্দ্র ও রাজ্যে একই দল থাকলে কয়েকটা কিন্তু বড় সুবিধা হয়। প্রথমত, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে থাকে না। তৃণমূলের আমলে কেন্দ্র ও রাজ্যের বিরোধের কারণে পশ্চিমবঙ্গে বহু কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কিন্তু আটকে ছিল। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ, এই প্রকল্পগুলো বাংলায় কিন্তু শুরু হয়নি বা আংশিকভাবে শুরু হয়েছিল। এখন পরিস্থিতি বদলে গেছে। ভোটের ফল প্রকাশের প্রায় আগেই, মানে শপথের আগেই কিন্তু কেন্দ্র জল জীবন মিশনের অধীনে রাজ্যের প্রায় 2700 কোটি টাকার বকেয়া বরাদ্দ অনুমোদন করে দিয়েছে। এটা কিন্তু একটা স্পষ্ট সংকেত। এখন পরিস্থিতি বদলেছে। দ্বিতীয়ত বন্ধুরা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা এখন বাংলায় কিন্তু শুরু হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে কারিগর শ্রেণীর মানুষেরা সরকারি সহায়তা কিন্তু আরো পাবেন। এই যোজনা আগেই দেশের অনেক রাজ্যে কিন্তু শুরু হয়েছিল, কিন্তু বাংলা থেকে লক্ষাধিক আবেদন থাকলেও পুরনো সরকার সেগুলো কেন্দ্রে পাঠায়নি বলে অভিযোগ ছিল। তৃতীয়ত, আরো বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্প এখন রাজ্যে শুরু হবে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ফসল বীমা যোজনা, পিএম শ্রী, এই প্রকল্পগুলোর মাধ্যমে কেন্দ্র থেকে হাজার হাজার কোটি টাকা আসতে পারে, যেটা এতদিন আসছিল না। কিন্তু এখানেই শেষ নয়। এই কেন্দ্রীয় সাহায্য রাজ্যের ঋণের বোঝা কি কমাতে পারবে? সরাসরি উত্তর হলো না। কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্যের ঋণ শোধ করতে ব্যবহার করা যায় না। ওই টাকা নির্দিষ্ট খাতে কিন্তু ব্যবহার করতে হয়। রাজ্যের নিজস্ব কোষাগার থেকে যেটুকু খরচ কেন্দ্রীয় প্রকল্পের জন্য লাগতো, সেটা এখন কিন্তু কিছুটা বাঁচবে এবং সেই সাশ্রয় অন্য খাতে কাজে আসবে। মুখ্য সচিব বললেন রাজস্ব আদায় বাড়ানো হবে, কিন্তু এটাও কি এতটাই সহজ? পশ্চিমবঙ্গের রাজস্বের প্রধান উৎস হলো জিএসটি, মানে স্টেট জিএসটি, রাজ্য আবগারি শুল্ক অর্থাৎ মদ ও সিগারেটের উপর কর, স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন ফি, বাহন কর এবং কেন্দ্র থেকে করের ভাগ। বিশেষজ্ঞরা বলছেন 2026-27 অর্থবর্ষে রাজ্যের কর রাজস্ব প্রায় 6.2% বৃদ্ধির সম্ভাবনা আছে। এটা মূলত জিএসটি এবং আবগারি শুল্কের কারণেই হবে। কিন্তু এই বৃদ্ধিটাই কি শুধু যথেষ্ট? একটু অঙ্ক কষা দরকার। রাজ্যের বর্তমান ঋণের উপর যে সুদ দিতে হয় প্রতি বছর, সেটাই কয়েক হাজার কোটি টাকা। পুরনো ঋণের কিস্তি শোধ করতে হয় আলাদাভাবে। এই দুটো মিলিয়ে প্রতি বছর রাজ্যের বাজেটের বিশাল একটা অংশ কিন্তু চলে যায় শুধুমাত্র ঋণ মেটাতে। তার উপর লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্পগুলো চালাতে বছরে হাজার হাজার কোটি টাকা লাগে। তাহলে এর সুষ্ঠু সমাধান কি? সমাধানটা হলো এককালীন নয়, দীর্ঘমেয়াদী কৌশল নিতে হবে। প্রথম কৌশল হলো কর ফাঁকি কমানো। পশ্চিমবঙ্গের কর ফাঁকির পরিমাণ কিন্তু অনেক। সম্পত্তি কর, পেশা কর, বিভিন্ন লাইসেন্স ফি, এগুলো ঠিকঠাক আদায় করা গেলে শত শত কোটি টাকা বাড়তি আয় হতে পারে। দ্বিতীয় কৌশল হলো দুর্নীতি রোধ। তৃণমূলের আমলে বিভিন্ন প্রকল্পের টাকা যে পরিমাণ লিক হয়েছে বলে অভিযোগ, সেটা বন্ধ করা গেলে সরকারি ব্যয়ের কার্যকারিতা বাড়বে। তৃতীয় কৌশল হলো শিল্পায়ন। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান বাড়লে মানুষের আয় বাড়বে, আর মানুষের আয় বাড়লে কর আদায়ও বাড়বে। এটা একটা দীর্ঘমেয়াদী একটা চক্র বন্ধুরা। তবে এই চক্রটা শুরু করতে হলে প্রথমে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হবে। বাংলায় কি শিল্প আসবে? পশ্চিমবঙ্গের শিল্পায়নের প্রশ্নটা দশকের পর দশক ধরে বাংলার রাজনীতিতে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। সিঙ্গুর এবং নন্দীগ্রামের ক্ষত এখনো একেবারে তাজা। টাটা ন্যানো কারখানা কিন্তু চলে গেছে গুজরাটে। সেই ক্ষতি বাংলা এখনো কিন্তু পুষিয়ে নিতে পারেনি। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই আলাদা। কেন্দ্র এবং রাজ্য একই দলের সরকার থাকলে শিল্পের জন্য জমি অধিগ্রহণ, অনুমতি প্রক্রিয়া, পরিবেশ ছাড়পত্র, এই সব ক্ষেত্রে কিন্তু সমন্বয় অনেকটাই সহজ হয়। আগে কেন্দ্রীয় এজেন্সিগুলো এবং রাজ্য সরকারের মধ্যে যে অবিশ্বাস ছিল, সেটা এখন থাকার কারণ কম। তাছাড়া বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলেছেন। শিল্পপতিরা সাধারণত এমন পরিবেশ চান যেখানে তাদের কারখানায় শ্রমিক অসন্তোষ বা বাইরের হস্তক্ষেপ যথেষ্ট কম থাকে। বন্ধুরা, এই পরিবর্তনটা যদি সত্যিকারের অর্থে হয়, তাহলে বিনিয়োগ আসতে পারে এবং বিনিয়োগ আসলে রাজ্যের অর্থনীতিতে গতিও আসবে। কিন্তু এটা সময় সাপেক্ষ, একদিনে কিন্তু হবে না।
এখন আসি সেই প্রশ্নে যেটা সাধারণ মানুষের সবচেয়ে বেশি চিন্তা, লক্ষ্মীর ভান্ডার কি থাকবে, স্বাস্থ্যসাথী কি থাকবে, কন্যাশ্রী কি বন্ধ হয়ে যাবে? শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে কোনো চালু প্রকল্পই কিন্তু বন্ধ হবে না এবং এই সিদ্ধান্তটা নিছক দয়ার নয়, এটা সম্পূর্ণ রাজনৈতিক বাস্তবতার প্রশ্ন। ভাবুন, শুভেন্দুর সরকার যদি লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেয় তাহলে ঠিক কি হবে? রাজ্যের কোটি কোটি মহিলা যারা প্রতি মাসে ১,৫০০ টাকা করে পেতেন তারা বিক্ষুব্ধ হয়ে উঠবেন। পরের নির্বাচনে এর ফল কিন্তু ভোট বাক্সে পড়বে। কোনো রাজনৈতিক দলই কিন্তু এরকম ঝুঁকি কিন্তু নিতে চাইবে না। তবে বন্ধুরা, প্রকল্প চালু রাখা মানেই কিন্তু একইভাবে চালু রাখা নয়, সূক্ষ্মভাবে পরিবর্তন আসতে পারে, যোগ্যতার মানদণ্ড বদলাতে পারে, কার পরিবার পাবে কার পরিবার পাবে না সেই তালিকা পর্যালোচনাও হতে পারে। এতে প্রকল্প বন্ধ না করেও সরকার কিছুটা ব্যয় নিয়ন্ত্রণ করতে পারে। আর একটা সম্ভাবনা হলো কেন্দ্রীয় প্রকল্পের সাথে রাজ্যের প্রকল্পকে যুক্ত করা। আয়ুষ্মান ভারত যদি স্বাস্থ্যসাথীর সাথে একত্রিত হয় তাহলে সুবিধাভোগী আরো বেশি পাবেন এবং রাজ্যের কিছুটা খরচ কমবে। শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা বলেছেন, একাধিক আমলাকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন মুখ্য সচিব মনোজ আগারওয়াল নিজেই বলেছেন এমন কোনো কাজ করবেন না যাতে মান সম্মান নষ্ট হয়। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাটাও কিন্তু এত সহজ নয়। অন্যদিকে আবার মনোজ আগারওয়ালকে শুভেন্দু অধিকারী তার সচিব করেছেন, এটা নিয়ে নানাবিধ বিতর্ক রয়েছে, নানাবিধ কথা রয়েছে। সে বিতর্কে কিন্তু আজকে আমরা যাচ্ছি না, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য টপিকে। বন্ধুরা, পশ্চিমবঙ্গে গত 15 বছরের প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় আনুগত্য এবং দুর্নীতি গভীরভাবে কিন্তু প্রথিত হয়েছে বলে অভিযোগ। শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, পঞ্চায়েতে টাকা তছরূপ, এই অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়েছে এবং অনেক নেতাও কিন্তু জেলেও গেছেন। এই কাঠামো রাতারাতি পরিবর্তন করা কিন্তু সম্ভব নয়, কিছু পরিবর্তন কিন্তু দ্রুত হচ্ছে। তিল জলায় বুলডোজার চলছে, অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে, রাতের বেলা স্ট্রিট লাইট বন্ধ দেখে মুখ্যমন্ত্রী নিজে মন্ত্রীকে মেসেজ করেছেন। এই ধরনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া একটা সংকেত দিচ্ছে যে প্রশাসন কিছুটা হলেও সক্রিয় হচ্ছে। কিন্তু দুর্নীতি রোধের ক্ষেত্রে আসল পরীক্ষা হবে ব্লক অফিস থেকে পঞ্চায়েত পর্যন্ত তৃণমূল স্তরে। সেখানে কি সত্যিকারের পরিবর্তন আসবে? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো অজানা। মনোজ আগারওয়াল নতুন মুখ্য সচিব, তিনি বলেছেন আমলাতন্ত্রের মাধ্যমে আসল পরিবর্তন করতে হবে, কিন্তু এই কাজটা বন্ধুরা অত্যন্ত জটিল। পশ্চিমবঙ্গের আমলাতন্ত্রে গত 15 বছরে যে কাঠামো তৈরি হয়েছে সেখানে রাজনৈতিক প্রভু পরিবর্তিত হলেও সব কর্মী কিন্তু পাল্টে যায় না। নিচু তলার কর্মীরা, ব্লক অফিসের বাবুরা, জেলার আধিকারিকরা, এরা কিন্তু বেশিরভাগই আগের সরকারের সময় কাজ করেছে। তাদের কাজের ধরন এবং মনোভাব রাতারাতি পাল্টাবে না, তবে উপরতলায় পরিবর্তন আসছে। আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমলাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, নতুন মুখ থাকছেন, এটা একটা সংকেত। মনোজ আগারওয়ালের বড় পরীক্ষা হবে নতুন প্রশাসনিক সংস্কৃতি তৈরি করা। জবাবদিহি, স্বচ্ছতা, দক্ষতা, এই তিনটে জিনিস যদি প্রশাসনে প্রতিষ্ঠা করা যায় তাহলে দীর্ঘমেয়াদে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি কিন্তু আসতেই বাধ্য। এবং বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বয়। মনোজ আগারওয়াল নিজেই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্র ও রাজ্যের মধ্যে আগের মতো সংঘাত থাকবে না। এই সমন্বয়ের ফলে কেন্দ্রীয় প্রকল্পের টাকা দ্রুত আসবে এবং রাজ্যের উন্নয়নে কাজে লাগবে। এই রাজনৈতিক পট বদলের মধ্যে তৃণমূল এখন বিরোধী দলের ভূমিকায়। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে কিন্তু হেরে গেছেন। এখন তিনি আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে কিন্তু সওয়াল করেছেন ভোট পরবর্তী হিংসার মামলায়। মমতার এই নতুন ভূমিকা অনেক রাজনৈতিক বিশ্লেষকদের কিন্তু চমকে দিয়েছে। ক্ষমতা হারিয়ে তিনি সরাসরি আদালতের লড়াইয়ে নেমে পড়েছেন। তৃণমূল বলছে ভোট পরবর্তী হিংসায় তাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, বিজেপি বলছে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে। এই রাজনৈতিক উত্তাপের মধ্যেই প্রশাসনকে কাজ করতে হবে এবং ঋণের পাহাড় মেটানোর কাজটাও কিন্তু একইভাবে করতে হবে। বিরোধী তৃণমূল যদি শক্তিশালী হয়ে থাকে তাহলে তারা সরকারের প্রতিটা পদক্ষেপের উপরে নজর রাখবে এবং সমালোচনা করবে। এটা গণতন্ত্রের জন্য ভালো, কারণ জবাবদিহিটা তখনই সম্ভব হয় যখন একটা সক্রিয় বিরোধী দল থাকে। এখন সামনের দিকে তাকানো দরকার। শুভেন্দু সরকারের সামনে কিন্তু তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথম চ্যালেঞ্জ হলো তাৎক্ষণিক আর্থিক সংকট সামলানো। 7.5 লক্ষ কোটি টাকার ঋণ
রাতারাতি কমবে না, কিন্তু অন্তত নতুন ঋণের গতিটা যদি ধীর করা যায় তাহলে পরিস্থিতি কিছুটা কিন্তু নিয়ন্ত্রণে আসবে। রাজস্ব আদায় বাড়াতে হবে এবং অপচয় কমাতে হবে, এটাই আপাতত প্রাথমিক লক্ষ্য। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো মানুষের প্রত্যাশা পূরণ করা। বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু জিতেছে, মানুষ পরিবর্তন চেয়েছেন, সেই পরিবর্তনটা দৃশ্যমান করতে হবে। শুধু প্রকল্প বন্ধ না করলেই হবে না, নতুন কিছু কিন্তু দিতেও হবে। রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, এই মৌলিক পরিষেবাগুলোর মান উন্নত করতে হবে। তৃতীয় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। নতুন সরকার ক্ষমতায় এসেছে মানে পুরনো ক্ষমতার অংশীদাররা মেনে নেবেন না। ভোট পরবর্তী হিংসা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ, এগুলোকে সামলাতে হবে এবং নিজেদের দলের মধ্যে বিভিন্ন গোষ্ঠীদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলবো বাম সরকার তার আমলে কিভাবে ঋণের বোঝাটাকে সামলেছিল। একটু ইতিহাসের দিকে যাই। বাম সরকার যখন ক্ষমতায় ছিল তখন তারা কিভাবে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেছিল সেটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই এখন জানেন না। বামপন্থী সরকারের একটা বৈশিষ্ট্য ছিল রাজস্ব ব্যয় সীমিত রাখা, মানে সরকার যতটুকু পারে কম খরচ করত। উন্নয়নমূলক খরচের পাশাপাশি বেতন ও পেনশনের মতো বাধ্যবাধকতামূলক খরচ তারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করত। কিন্তু তৃণমূলের আমলে কল্যাণমূলক প্রকল্পের বিপুল বিস্তার হলো। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী প্রকল্পগুলো সামাজিক দিক থেকে অনেকের কাজে লেগেছে, কিন্তু আর্থিক দিক থেকে রাজ্যের কোষাগারে অনেকটাই চাপ বেড়েছে। এখন বিজেপি সেই প্রকল্পগুলো বন্ধ না করে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যদি সমন্বয় করে এবং রাজস্ব আদায় বাড়িয়ে একটা ভারসাম্য তৈরি করার চেষ্টা করে তাহলে কিন্তু সামনেই আচ্ছে দিন আসছে। কিন্তু বন্ধুরা, এই ভারসাম্যটা ঠিক কতটাই টেকসই হবে সেটাই আপনাদেরকে দেখাবো। একটা তথ্য দিয়ে এই পর্বটিকে শেষ করা যাক। পশ্চিমবঙ্গের জনসংখ্যা 10,000 কোটি ছাড়িয়ে গেছে। এই মুহূর্তে রাজ্যের মোট ঋণ যদি প্রতিটি মানুষের মাথায় ভাগ করা হয় তাহলে প্রতিজন মানুষের ঘাড়ে দেনা প্রায় 75,000 টাকা। মানে আপনার পরিবার যদি 5 জন লোক থাকেন তাহলে আপনার পরিবারের উপর রাজ্য সরকারের ঋণের বোঝা হলো 3.5 লক্ষ টাকারও বেশি। এই টাকাটা আপনাকে সরাসরি কিন্তু দিতে হয় না, কিন্তু বন্ধুরা এই ঋণ শোধ করতে যে কর দেওয়া হয়, যে সুযোগ থেকে রাজ্য বঞ্চিত হয়, সেটার মূল্য শেষ পর্যন্ত আপনাকেই দিতে হয়, হয় কম সেবায় না হয় বেশি করে। এটাই বাস্তব। এই বাস্তবতা থেকে কোনো সরকারই কিন্তু পালাতে পারবে না। ভবিষ্যতের দিকে তাকিয়ে এখন 7টা প্রশ্ন কিন্তু সামনে আসছে। 1 নম্বর, কেন্দ্র থেকে বকেয়া অর্থ কতটা দ্রুত আসবে এবং সেটা ব্যবহার কতটা স্বচ্ছভাবে হবে। নাম্বার 2, রাজ্যের কর আদায়ে কতটা সংস্কার আনা সম্ভব হবে, কর ফাঁকি বন্ধ করতে পারবে কি নতুন সরকার। নাম্বার 3, পুরনো সামাজিক প্রকল্পগুলোর সাথে কেন্দ্রীয় প্রকল্পের সমন্বয় কিভাবে হবে, দুটো প্রকল্প একসাথে চালাতে গেলে কি সুবিধাভোগীদের সংখ্যা বাড়বে নাকি কমবে। নাম্বার 4, শিল্পায়নের জন্য কোনো নীতি আসবে কি, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কি পরিকল্পনা আছে। 5 নম্বর, দুর্নীতি রোধের লড়াই কি শুধু বিরোধী দলের নেতাদের বিরুদ্ধেই থাকবে নাকি নিজেদের দলের মধ্যেও প্রয়োগ হবে। নাম্বার 6, আমলাতন্ত্রের পরিবর্তন কতটা গভীরে হবে, শুধু কি ওপরতলাতেই পরিবর্তন হলেই সবকিছু যথেষ্ট। নাম্বার 7, বিরোধী তৃণমূল কতটা শক্তিশালী বিরোধী হিসেবে কাজ করতে পারবে। এই 7টা প্রশ্নের উত্তর আগামী 1-2 বছরের মধ্যেই কিন্তু স্পষ্ট হয়ে যাবে এবং সেই উত্তরের উপরেই নির্ভর করবে পশ্চিমবঙ্গের আর্থিক ভবিষ্যৎ। মনোজ আগরওয়াল বললেন আমরা পথ বের করব। এই কথাটা শুনতে আশাবাদী লাগে, কিন্তু বাস্তবে এটা কতটা সম্ভব। অর্থনীতিবিদরা বলছেন পশ্চিমবঙ্গের আর্থিক সমস্যাটায় তাৎক্ষণিক সমাধান নয়, এটা একটা দীর্ঘমেয়াদী সংকট। কারণ একদিকে ঋণের বোঝা বাড়ছে, অন্যদিকে রাজস্ব আয়ের উৎস সীমিত এবং সামাজিক প্রকল্পের ব্যয় কমানোর রাজনৈতিক সুযোগ কম। কিন্তু ইতিবাচক দিকও রয়েছে। ডবল ইঞ্জিন সরকার যদি সত্যিকারের কাজ করে, মানে কেন্দ্রীয় প্রকল্পের টাকা সঠিকভাবে ব্যবহার হয়, তবে কিন্তু রাজ্যের বোঝাটা অনেকটাই কমবে। দুর্নীতি কমলে সরকারি অর্থের কার্যকারিতা বাড়বে, শিল্প আসলে কর্মসংস্থান এবং রাজস্ব উভয়ই বাড়বে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সরকারের প্রথম বছরে যদি আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায় তাহলে আগামী কয়েক বছরে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নত হতে পারে। কিন্তু যদি এই সরকারও পুরনো পথে হাঁটে, মানে আয়ের কথা না ভেবে খরচ বাড়াতে থাকে, তাহলে 7.5 লক্ষ কোটি টাকার ঋণ 8-9-10 লক্ষ কোটি টাকাও হতে বেশি সময় লাগবে না। ভারতের অন্য রাজ্যগুলো কি এইরকম ঋণ সংকট থেকে বেরিয়ে এসেছে? কয়েকটা উদাহরণ দেওয়া যাক আপনাদের।
গুজরাটে শিল্পায়নের জোর দিয়ে রাজ্য আর্থিক শক্তি কিন্তু অর্জন করেছে, সেখানে রাজস্ব আয় অনেক বেশি এবং শিল্প থেকে কর আয়ও বেশি। কিন্তু গুজরাটের সাথে পশ্চিমবঙ্গের সরাসরি তুলনা করা কঠিন, কারণ দুটো রাজ্যের অর্থনৈতিক কাঠামো, ভৌগোলিক সুবিধা এবং ঐতিহাসিক পটভূমি কিন্তু সম্পূর্ণ আলাদা। আবার মহারাষ্ট্রের মধ্যে মুম্বাই থাকায় আর্থিক পরিষেবা থেকে বিশাল রাজস্ব আয় হয়। পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো একক বড় আয়ের কিন্তু উৎস নেই। রাজস্থান এবং পাঞ্জাবের ঋণের বোঝায় কিন্তু ভুগছে, পাঞ্জাব তো পশ্চিমবঙ্গের চেয়েও খারাপ অবস্থায়। মানে এই সমস্যাটা পশ্চিমবঙ্গের একার নয়, ভারতের অনেক রাজ্যই কিন্তু এই সংকটে আছে। কিন্তু পশ্চিমবঙ্গের সমস্যাটা একটু তীব্র, কারণ এখানে রাজস্ব আয়ের তুলনায় ঋণের হার অনেকটাই বেশি এবং কল্যাণমূলক ব্যয় ধীরে ধীরে অনেকটাই বেড়ে গেছে। শেষ পর্যন্ত কিন্তু রাজনীতি এবং অর্থনীতি মিলে সাধারণ মানুষের জীবন আসে। তারা কি চান? পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ চান রাস্তা ভালো হোক, ছেলেমেয়েরা ভালো চাকরি পাক, হাসপাতালে ডাক্তার পাওয়া যাক, ভালো ভালো ডাক্তার, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুক এবং মাসের শেষে লক্ষ্মী ভান্ডারের টাকাটাও যাতে নিয়মিত আসে। এই চাওয়াগুলো কিন্তু বন্ধুরা খুব বেশি নয়, কিন্তু এগুলো পূরণ করতে হলে একটা কার্যকর, দুর্নীতিমুক্ত এবং আর্থিকভাবে সুস্থ প্রশাসন দরকার। সেই প্রশাসন তৈরি করতে কত সময় লাগবে সেটাই এখন দেখার। শুভেন্দু অধিকারী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। 2026 সালের নির্বাচনে যে আশার হাওয়া বইছিল, সেই হাওয়া কতদিন থেকে সেটাই আগামী রাজনীতিকে কিন্তু নির্ধারিত করবে। তাহলে ফিরে আসি শুরুর প্রশ্নে, 7.5 লক্ষ কোটি টাকার দেনা শুভেন্দুর বাংলা কি পারবে? সরাসরি উত্তর হলো, এই দেনা শোধ করা কোনো 5 বছরের সরকারের পক্ষে সম্ভব নয়। এই ঋণ দশকের পর দশক ধরে জমেছে, কমাতেও দশক লাগবে। কিন্তু যা করা সম্ভব তা হলো নতুন ঋণের গতি কমানো, রাজস্ব আদায় বাড়ানো, কেন্দ্রীয় প্রকল্পের সুষ্ঠু ব্যবহার, দুর্নীতি কমানো এবং শিল্পায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদে রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করা। এই কাজগুলো করা গেলে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হতে বাধ্য। না করা গেলে 7.5 লক্ষ কোটি টাকার ঋণের পাহাড় আরো উঁচু হতে থাকবে এবং সেই পাহাড়ের নিচে চাপা পড়বে বাংলার স্বপ্ন। মুখ্যসচিব মনোজ আগরওয়াল বলেছেন, আমরা পথ বের করব। এই পথ বের করার কাজই এখন পশ্চিমবঙ্গের নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই পথটা কতটা মসৃণ, কতটা কণ্টকময়, সেটা আগামী মাসগুলো এলেই বোঝা যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। খবরটা ভালো লাগলে, প্রতিবেদনটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।